আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি করোনা বিপর্যস্ত পৃথিবীতে তোমরা সবাই ভালো এবং নিরাপদে আছো। এই সময়টা আমাদের জন্য পৃথিবীর জন্য একটা দুঃসময়। আমরা জানি এই দুঃসময় বারবার আমাদের পৃথিবীতে এসেছে এবং আমরা সেটাকে আবার কাটিয়ে উঠতে পেরেছি। ইনশাল্লাহ আমরা আবারও আগের পৃথিবীতে ফিরে যেতে পারবো, যে পৃথিবী থাকবে আমাদের জন্য নিরাপদ, সব দিক থেকে আমরা ভালো থাকবো। আজকে আমরা শুরু করব আমাদের জনসংখ্যা তত্ত্ব, ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন সম্পর্কে কিছু আলোচনা। আমরা জানি মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব। মানুষ প্রকৃতির সৃষ্টি মানুষ এবং সমাজের স্রষ্টা হচ্ছে মানুষ। মানুষকে কেন্দ্র করেই সমস্ত জ্ঞান বিজ্ঞান, সমস্ত চিন্তাধারার আবর্ত। মানুষের মঙ্গলের জন্য মানুষই সেটার উদ্ভাবক। আমরা জানি 1788 শতাব্দীর প্রথম দিকে যখন একটা সময় ছিল, যখন পৃথিবীতে একটা মহামারী দুর্ভিক্ষের সময় ছিল, তখন এই তথ্যটাকে নিয়ে ম্যালথাস একটা বিশাল আলোড়ন সৃষ্টি করেন। ম্যালথাস 1766 সালে জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে এবং কেমব্রিজ ইউনিভার্সিটির ধর্মতত্ত্ব বিষয়ে পড়াশোনা করেন। উনি 1798 সালে একটা যুগান্তর সৃষ্টিকারী তথ্যের অবতারণা করেন একটি প্রবন্ধের মাধ্যমে। প্রবন্ধটির শিরোনাম ছিল দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন অ্যাজ ইট অ্যাফেক্ট দ্য ফিউচার ইমপ্রুভমেন্ট অফ সোসাইটি। এই বইতে তিনি জনসংখ্যাকে, পৃথিবীর জন্য অনিয়ন্ত্রিত জনসংখ্যাকে একটা বিশাল সমস্যা হিসাবে চিহ্নিত করেন। ম্যালথাসের মতে আমরা জানি জনসংখ্যা এমন একটা বিষয় যেটা ছাড়া আমরা পৃথিবীতে সম্পদকে কাজে লাগাতে পারবো না, আবার অতিরিক্ত অনিয়ন্ত্রিত জনসংখ্যা আমাদের জন্য একটা বিশাল সমস্যার সৃষ্টি করে। আমরা এখন এই তথ্যের ভিতরে চলে যাব। তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনায় আমরা তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব কিভাবে জনসংখ্যা আমাদের জন্য একটা সমস্যার স্বরূপ হয়ে যায় এবং সমাজের জন্য একটা বোঝার সৃষ্টি করে। প্রথমে আমরা কিছু অনুমিত সত্যের কথা বলি, যে সত্যের পরিপ্রেক্ষিতে ম্যালথাস জনসংখ্যা তত্ত্বটাকে প্রতিষ্ঠিত করেন। প্রথমত হচ্ছে মানুষ স্বভাবতই জৈবিক আকাঙ্ক্ষার অধীন এবং সেটা চিরন্তর শাশ্বত। খাদ্য উৎপাদন সীমিত, একমাত্র উৎপাদন ব্যবস্থা হচ্ছে কৃষি। কৃষিতে প্রযুক্তি অপরিবর্তনীয় এবং উৎপাদন ক্ষমতা স্থির। এই অবস্থার পরিপ্রেক্ষিতে অনুমিত সত্যগুলিকে ধরে নিয়ে ম্যালথাস প্রথমত বলেন যে জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি পায় 1, 2, 4, 6, 8, 16 এই হারে, এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় 1, 2, 3, 4, 5 এইভাবে গাণিতিক হারে। ওনার প্রবন্ধ উনি বলেন, বাই নেচার হিউম্যান ফুড ইনক্রিজেস ইন এ স্লো অ্যারিথমেটিক রেশিও অ্যান্ড ম্যান হিমসেলফ ইনক্রিজ ইন এ কুইক জিওমেট্রিক প্রোগ্রেস আনলেস ওয়ান্ট অ্যান্ড ভাইস স্টপ হিম। অর্থাৎ অভাব এবং পাপ যদি মানুষকে বিরত না করে, মানুষ নিজে বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। তার ফলে একটা নির্দিষ্ট সময় পরে দেখা যায় জনসংখ্যা বৃদ্ধি খাদ্য উৎপাদন বৃদ্ধিকে অনেক দূর অনেক দূরে এগিয়ে যায়, কিন্তু খাদ্য উৎপাদন থাকে স্থির এবং খাদ্য উৎপাদন থাকে ধীর, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি অতি দ্রুত হয়, যার ফলে জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে একটা বিশাল ব্যবধানের সৃষ্টি হয়। তার ফলে সৃষ্ট সমস্যা থেকে ম্যালথাস যে সমস্যাটাকে পরিলক্ষিত করেন, দেখে ওই সমস্যার পরিপ্রেক্ষিতেই উনি তার তথ্যটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। ছেলেমেয়েরা, এখন আমরা চেষ্টা করব সূচি চিত্র মাধ্যমে এই তথ্যটাকে তোমাদেরকে বোঝানোর জন্য। ম্যালথাস প্রতি 25 বছরকে সময়ের একক হিসেবে ধরেন এবং উনি বলেন যে 25 বছর পরে পরে একটি দেশের জনসংখ্যা দ্বিগুণে পরিণত হয়। যখন আমরা প্রথম অবস্থায় আমরা দেখি যে খাদ্য উৎপাদন থাকে, জনসংখ্যা বৃদ্ধি থাকে 1, খাদ্য উৎপাদন বৃদ্ধি 1 পর্যায়ে আসে, কিন্তু 25 বছর পরে যখন খাদ্য উৎপাদন 2 হয়, জনসংখ্যা বৃদ্ধি হয় 2। 50 বছর পরে খাদ্য উৎপাদন হয় 3, কিন্তু জনসংখ্যা দ্বিগুণ হয়ে যায় 4। 75 বছর পরে, অর্থাৎ 25কে একক ধরে নিয়ে 75 বছর পরে দেখা যায় খাদ্য উৎপাদন হচ্ছে 4, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি 8। অর্থাৎ ধীরে ধীরে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধির মধ্যে ব্যবধান বিরাট আকার ধারণ করতে থাকে। প্রতি 100 বছর পরে দেখা যায় জনসংখ্যা হয়ে যায় 16 এবং খাদ্য উৎপাদন থাকে 5। অর্থাৎ তখন থেকেই খাদ্য উৎপাদন এবং জনসংখ্যার মধ্যে ব্যবধানটা ধীরে ধীরে অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে।
200 বছর পরে আমরা দেখছি 200 বছর পরে খাদ্য উৎপাদন হচ্ছে মাত্র 9, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি 256 গুণ বৃদ্ধি পায়। এইভাবে 256 গুণ বৃদ্ধি পায়। এইভাবে যদি 300 বছর পরে আমরা হিসাব করি তখন জনসংখ্যা বৃদ্ধি পাবে 4096 গুণ, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে মাত্র 13 গুণ। ছেলে মেয়েরা খুব সহজেই বুঝতে পারছো অবস্থাটা। যখন এইভাবে 2000 বছর পরে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধির মধ্যে এমন বিশাল ব্যাপক একটা ব্যবধান দেখা দিবে, যেটাকে হয়তো আর পূরণ করা কোনোভাবেই ম্যানেজ করা সম্ভব হবে। আমি আবার সূচিটা তোমাদেরকে বলি যে দেখো তোমরা, খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা, ম্যালথাস প্রথমেই বলেন যে অভাব এবং পাপ যদি মানুষকে বিরত না করে তবে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, অ্যারিথমেটিক ইনক্রিজেস অ্যারিথমেটিক হারে, এবং জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। এবং তার ফলে একটা নির্দিষ্ট সময়ের পরে দেখা যায় জনসংখ্যা বৃদ্ধি খাদ্য উৎপাদন বৃদ্ধিকে ছাড়িয়ে বহু দূরে চলে যায়, যার ফলে এই খাদ্য ঘাটতি বা খাদ্য উৎপাদন বৃদ্ধিকে আর জনসংখ্যা বৃদ্ধিকে কভার দিতে পারে না। যেমন আমরা দেখি প্রতি একক যদি আমরা ধরে নেই 25 বছরকে একক হিসেবে ধরি, তাহলে আমরা দেখতে পাই 2, 4, 6, 8, 16 এইভাবে জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে 1, 2, 3, 4, 5 ইত্যাদি হারে। সূচিতে আমরা দেখলাম যে প্রতি 25 বছর পরে পরে জনসংখ্যা দ্বিগুণ হচ্ছে, আর খাদ্য উৎপাদন জ্যামিতিক হারে জনসংখ্যা বাড়ছে, খাদ্য উৎপাদন বাড়ছে গাণিতিক হারে, যার ফলে 100 বছর পরে জনসংখ্যা যেখানে বাড়লো, খাদ্য উৎপাদন যেখানে বৃদ্ধি পেল 5 গুণ, জনসংখ্যা বৃদ্ধি পেল 16 গুণ। পরবর্তী পর্যায়ে 200 বছর পরে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেল 9 গুণ, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি 256 গুণ। 300 বছর পরে জনসংখ্যা বৃদ্ধি 13 গুণ, কিন্তু খাদ্য উৎপাদন বৃদ্ধি খাদ্য উৎপাদন বৃদ্ধি 13 গুণ, কিন্তু জনসংখ্যা বৃদ্ধি 4096 গুণ। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধিকে কিছুতেই খাদ্য উৎপাদন বৃদ্ধি কাছাকাছি থেকে অনেক দূরে সরে যায়, এবং এই ব্যবধানটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তেই থাকবে। এখন আমরা ম্যালথাস তার 4 লসে উল্লেখ করে যে এই অবস্থা চলতে থাকলে পৃথিবী ভরে যাবে গরিব মানুষদের দুঃখ দুর্দশায়, এবং পৃথিবী নিকৃষ্টতর মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ এমন একটা সময় আসবে যখন মানুষের তাদের প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবে না, খাদ্য সমস্যার সমাধান করতে পারবে না, তার ফলে দেখা যাবে যে মানুষ দিন দিন নিকৃষ্টতর মানুষে পরিণত হবে। মানুষের ভিতরে ন্যায় বোধ, বিবেক বিবেচনা সবই আস্তে আস্তে হ্রাস পাবে, কেন দারিদ্র মানুষের গুণাবলীকে ক্রমান্বয়ে হ্রাস করে দেয়। উৎপাদন বাড়বে, ভোগ্যপণ্য বাড়বে, কিন্তু সেই তুলনায় জনসংখ্যা বৃদ্ধি আরো অনেক বেশি হওয়ার কারণে সেই বর্ধিত উৎপাদন এবং ভোগ্যপণ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে না, যার ফলে মানুষ দিন দিন গরিব থেকে গরিবতর হতে থাকে। এর জন্য কুকুরের ম্যালথাস বলেছেন, এর জন্য কুকুরের লেজ দিয়ে খেলা। মুখ যতই লেজের কাছে যাবে, লেজ ততই মুখের কাছ থেকে সরে যাবে। অর্থাৎ আমরা দেখব যতই মানুষ তার অভাব মেটানোর চেষ্টা করবে, কিন্তু অভাবকে সে আর কখনোই পরিপূর্ণভাবে মেটাতে পারবে না, কারণ তার প্রয়োজনের তুলনায় তার প্রস্তুতিটা অনেক বেশি কম থাকে। এই জিনিসটাকে আমরা এখন একটা চিত্রে দেখানোর চেষ্টা করব। চিত্রে আমরা ভূমি অক্ষে সময় বা বছর এবং লম্ব অক্ষে খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধিকে দেখাচ্ছি। আমরা প্রতি 25 বছর অন্তর সময়কে নিলাম 25, 50, 75, 100, 125 ইত্যাদি, এবং আমরা আমাদের খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধিকে লম্ব অক্ষে 1, 2, 3, 4 ইত্যাদি মাধ্যমে প্রকাশ করলাম। যখন আমাদের 25 বছরে আমরা দেখি, 25 বছর সময়ে আমরা যে সময়টা, সেই সময় আমরা দেখি খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধি মোটামুটি একই জায়গায় আছে, এই বিন্দুতে দুইটাই অবস্থান করতেছে। পরবর্তী পর্যায়ে 50 বছর থেকে তাদের মধ্যে একটা ব্যবধান চলে আসছে। 75 বছরে ব্যবধানটা আরো বেশি, এবং 100 বছরে আমরা দেখতে পাই সবচেয়ে বেশি বি এবং সি পর্যন্ত, বি বিন্দু থেকে সি বিন্দু পর্যন্ত এই ব্যবধানটা বৃদ্ধি পায়। যতই দিন যেতে থাকবে এই ব্যবধানের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ মানুষ তার প্রচেষ্টায় যে খাদ্য উৎপাদন করবে। কারণ ম্যালথাস বলেন যে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি কার্যকর, কৃষিতে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি কার্যকর,
কৃষি প্রযুক্তি অপরিবর্তনীয়, যার ফলে খাদ্য উৎপাদন সেইভাবে বাড়বে না জনসংখ্যা যেই হারে বাড়বে, কারণ মানুষের জৈবিক প্রবণতা অসীম। এই অবস্থার পরিপ্রেক্ষিতে যতই দিন যাবে, যতই বছর যাবে, ততই খাদ্য উৎপাদন এবং জনসংখ্যা বৃদ্ধির মধ্যে একটা বিরাট ব্যবধানের সৃষ্টি হবে এবং দেখা যাবে সেই ব্যবধানটা কখনই আর পূরণ করা সম্ভব হবে। এখন আমরা দেখব যে ম্যালথাস এই অবস্থা থেকে পরিত্রাণের কি কি উপায়ের কথা উল্লেখ করেন। উনি দুইটা উপায়ের কথা বলেন, একটা হচ্ছে নিরোধমূলক ব্যবস্থা বা প্রিভেন্টিভ চেক, আরেকটা হচ্ছে প্রাকৃতিক ব্যবস্থা বা পজিটিভ চেক। যেটা নিরোধমূলক ব্যবস্থা, উনি ম্যালথাস ওটার উপরে সেই নিরোধমূলক ব্যবস্থার উপর দিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেন, কারণ মানুষ এটার নিয়ন্ত্রক নিজে। জনসংখ্যার এই ভয়াবহ সমস্যা থেকে মুক্তির উপায় হিসেবে আমরা দেখি ম্যালথাস যে পদ্ধতির কথা বলেন, দুইটা পদ্ধতির কথা বলেন, ওটা একটা হচ্ছে আমাদের মানব নিয়ন্ত্রিত, আর একটা প্রকৃতি নিয়ন্ত্রিত। যেটা মানব নিয়ন্ত্রিত সেটা হচ্ছে নিরোধ ব্যবস্থা বা মানুষ জনসংখ্যাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেই পদ্ধতির কথা উনি উল্লেখ করেন। সেখানে দেখা যায় যে আজীবন অবিবাহিত থাকা, বেশি বয়সে বিয়ে করা এবং বিবাহিত জীবনে সংযম অবলম্বনের মাধ্যমে জনসংখ্যা নিয়ন্ত্রণ করাকে উনি প্রাধান্য দিয়েছেন। এবং উনার প্রদর্শিত পথে আমরা দেখি উনি প্রধানত সেই পজিটিভ বা প্রিভেন্টিভ চেক, যেটা অর্থাৎ নিরোধমূলক ব্যবস্থা, তার উপরেই গুরুত্ব আরোপ করে, কারণ এটাই মানুষের জন্য কল্যাণ এবং মঙ্গলকর। পরবর্তী পর্যায়ে যখন মানুষ এই নিরোধমূলক ব্যবস্থার প্রতি অনীহা প্রকাশ করে বা সেখানে তার আগ্রহী হয় না, তখন দেখা যায় প্রকৃতি নিজেই সেই দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পরে দেখা যায় যে তখন আর সেই বাড়তি জনসংখ্যা বিভিন্ন দুর্ভিক্ষ মহামারী, বিভিন্ন রকম হানাহানি এবং অভাব অভিযোগের মাধ্যমে বাড়তি জনসংখ্যা নিজে নিজে নিঃশেষিত হয়ে যায়, যেটা মানুষের জন্য অবশ্যই অত্যন্ত দুঃখজনক এবং অমঙ্গলকর। কারণ মানুষ কখনোই চায় না যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে, বিভিন্ন রকম সমস্যার মাধ্যমে সেই বাড়তি জনসংখ্যা নিয়ন্ত্রিত হোক। এবং বড় কথা, এভাবে কিন্তু আসলে সেই বাড়তি জনসংখ্যা কখনোই নিয়ন্ত্রণে থাকবে না, কারণ আমরা মালথাসিয়ান চক্র মাধ্যমে দেখতে পাই যে একটা নির্দিষ্ট সময় পরে সেই বাড়তি জনসংখ্যা আবারও সেই ভারসাম্যহীন জনসংখ্যায় পৌঁছে যায়। অতি অল্প সময়ে সেটা ভারসাম্যহীন জনসংখ্যায় পৌঁছে যাবে। যেমন আমরা দেখি খাদ্য প্রাথমিক অবস্থায় যখন প্রাকৃতিক খাদ্য এবং জনসংখ্যার মধ্যে যখন ভারসাম্য থাকবে, তার পরবর্তী পর্যায়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে গাণিতিক হারে এবং জনসংখ্যা বৃদ্ধি পাবে জ্যামিতিক হারে। ফলে অতি অল্প সময়ের ভিতরেই জনাধিক্য দেখা দিবে, অল্প সময়ের মধ্যে জনাধিক্য দেখা দিবে এবং সেই জনাধিক্যের ফলে সমাজে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। মানুষ অনাহারে থাকবে, অর্ধাহারে থাকবে, মানুষ আস্তে আস্তে নিকৃষ্টতর মানবে পরিণত হবে, কারণ মানুষের ভিতর তখন পশু প্রবৃত্তিগুলি জাগরিত হয়ে যায়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যাবে প্রাকৃতিক নিরোধ কার্যকর হবে। প্রাকৃতিক নিরোধ বলতে আমরা বুঝবো বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, যুদ্ধ ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা সংকুল অবস্থার কথা, এবং এর মধ্যে দিয়ে বাড়তি জনসংখ্যা নিঃশেষিত হয়ে যাবে এবং সেই বাড়তি জনসংখ্যা নিঃশেষিত হওয়ার পরে আবারও খাদ্য জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থার সৃষ্টি হবে। কিন্তু এটা হচ্ছে অতি সাময়িক ব্যবস্থা, কারণ অতি অল্প সময়ের ভিতরেই আবার জনসংখ্যা বৃদ্ধি পাবে এবং খাদ্য উৎপাদনকে ছাড়িয়ে বহু দূরে চলে যাবে। এবং এই অবস্থাগুলি আমাদের জন্য, এইভাবে যখন জনসংখ্যা কমবে, সেই জনসংখ্যা কমাটা আমাদের জন্য কখনোই কাম্য হতে পারে না। কারণ আমরা দেখি মানুষ যখন দেখা যায় যে তাদের শুধুমাত্র খাদ্য উৎপাদন নয়, তাদের প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়, চাহিদা বৃদ্ধি পায়, তখন সমাজে তারা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। যেমন বনভূমিকে ধ্বংস করে, প্রকৃতিকে ধ্বংস করে, পশু কুলকে ধ্বংস করে, এবং এই অবস্থার মাধ্যমে মানুষ যে পরিবেশ বিনষ্ট করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে, তার ফলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রতিশোধ প্রকৃতি নিয়ে থাকে, যার ফলাফল অত্যন্ত দুঃখজনক। যাই হোক, মালথাসের বক্তব্যের মূল বক্তব্যটা আমরা বুঝলাম, যেটা বলা আছে যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, যার ফলে জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে অতি অল্প সময়ের মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। যদি না মানুষ জনসংখ্যা বৃদ্ধিতে নিজে এগিয়ে না আসে, তাহলে প্রকৃতি জনসংখ্যা বৃদ্ধির দায়িত্ব নিজের হাতে গ্রহণ করে, এবং যেটা অত্যন্ত বেদনাদায়ক, দুঃখদায়ক
এবং তারপরেও সেটা সাময়িক, কারণ কিছু সময় পরে আবার দেখা যায় আবার জনসংখ্যা এবং খাদ্য উৎপাদনের মধ্যে একটা ভারসাম্যহীনতার সৃষ্টি হয়। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ম্যালথাস জনসংখ্যার জন্য নিরোধমূলক ব্যবস্থা অর্থাৎ প্রিভেন্টিভ চেকের উপরই গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ মানুষ যদি নিজেই জনসংখ্যা নিয়ন্ত্রণের দায়িত্ব নিজে গ্রহণ করে, তবে প্রকৃতির মাধ্যমে প্রতিশোধ আসবে, সেটা হবে ভয়াবহ। সেটার জন্য সেটার দুঃখ কষ্ট মানুষকে আর সহ্য করতে হবে না। যাই হোক, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ম্যালথাসের তথ্যটা সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা দেখি এই তথ্যের বৈজ্ঞানিক ভিত্তি বা সমালোচকরা কি বলেন। দেখা যায় যে প্রকৃতপক্ষে ম্যালথাসের যে অনুমিত শর্ত সেটা অনেক ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক হয়ে যায়। কারণ দেখা যায় জ্যামিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি পায়, এটাও ঠিক না। তারপর বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে যখন উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়, উচ্চ ফলনশীল বীজ, সার ইত্যাদির মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা যায়, যার ফলে দেখা যায় যে আসলে খাদ্য উৎপাদন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় না এবং খাদ্য উৎপাদন অনেক ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির কাছাকাছি চলে যেতে পারে। আবার অষ্টাদশ শতাব্দীর ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে যখন ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়, ইউরোপে শিল্প বিপ্লব হয়, তখন দেখা যায় যে শিল্প বিপ্লবের মাধ্যমে ম্যালথাসের এই তত্ত্বটা সেরকম ভাবে সুপ্রতিষ্ঠিত হতে পারে না। কারণ তখন দেখা যায় উৎপাদন অনেক গুণ বৃদ্ধি পায় এবং ম্যালথাসের তত্ত্বকে ভুল প্রমাণিত করে। তাছাড়াও বলা হয় যে মানুষ শুধুমাত্র ক্ষুধার্ত নয়, ক্ষুধার্ত শুধুমাত্র মুখ নিয়ে জন্মগ্রহণ করে না, এবং মানুষ ছাড়া কিন্তু আসলে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগার অন্য কোনো উপায় নাই। যতই আমরা যান্ত্রিক পদ্ধতিতে যাই না কেন, মানুষের মাধ্যমেই কিন্তু আসলে সেই উৎপাদন ব্যবস্থাকে চালু রাখতে হবে। কাজেই মানুষ শুধু ক্ষুধার্ত মুখ নিয়ে জন্মগ্রহণ করে না, তাদের বলিষ্ঠ হাতও তাদের সাথে থাকে এবং তাদের মস্তিষ্ক থাকে, যার মাধ্যমে তারা উৎপাদন ব্যবস্থাকে অনেক দূর সামনের দিকে নিয়ে যেতে পারে। তারপরে আরো দেখা যায় উন্নত বিশ্বে আন্তর্জাতিক সম্পর্কের মাধ্যমে যে দেশ যে সম্পদে বা যে উৎপাদন ব্যবস্থায় অভ্যস্ত, তারা বিনিময়ের মাধ্যমে, বাণিজ্যের মাধ্যমে সেই সমস্যার সহজেই সমাধান করতে পারে। তবে এত কিছুর পরেও আমরা তৃতীয় বিশ্বের দেশগুলোতে আমরা কিন্তু আসলে জনসংখ্যা বৃদ্ধিকে উপেক্ষা করতে পারি না। কারণ এদেশে দেখা যায় যে এদেশে জনসংখ্যা বৃদ্ধিটা আসলেই এখনো পর্যন্ত অনিয়ন্ত্রিত, এবং জনগণ যদি নিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে, তবে অবশ্যই কিছুদিন পর পর আমরা বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হই, যেটা আমাদেরকে আবার নতুন করে জনসংখ্যা বৃদ্ধিকে ম্যালথাসের তথ্যকে মনে করিয়েছে। সবচেয়ে বড় কথা যে আমরা এই বর্তমান পৃথিবীতে থেকেও আমরা দেখতে পাচ্ছি যে জনসংখ্যার বৃদ্ধির ফলে যে চাহিদার সৃষ্টি হয়, সেই চাহিদাকে মোকাবেলা করার জন্য যে পরিমাণ জনসংখ্যার দরকার, অনেক ক্ষেত্রেই সেই জনসংখ্যাটা আমাদের চাহিদার তুলনায় বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের বিভিন্ন বিপর্যয়, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়, যা আমাদেরকে মোকাবেলা করতে হয় এবং অনেক ক্ষেত্রে তার পরিণতি হয় দুঃখজনক। যাই হোক, আমরা আজকে আমাদের ম্যালথাসিয়ান থিওরি অফ পপুলেশন শেষ করলাম। আগামী ক্লাসে আমরা কাম্য জনসংখ্যা তত্ত্ব বা অপটিমাম পপুলেশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা এই সময়টুকুতে ভালো থাকো, বাসায় পড়াশোনা করো এবং নিরাপদে থাকার চেষ্টা করো। ধন্যবাদ সবাই।